অনেক জায়গাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এগুলো অসত্য না। আমি পুরো ঘটনাটাকে অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ যেভাবে বলতে চায় তাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, এটা অসত্য তথ্য, এর কোনো ভিত্তি নেই। আগুন দিতে বললাম কোথায়, আর ওরা দিল কোথায়? নিজের লোক দিয়ে আগুন টাগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। আর বিপ্লব, গণ অভ্যুত্থান, আন্দোলন, আগুন দেয়া, এটা খুব, আগুন দেয়া, জ্বালাও পোড়াও ইত্যাদি, এগুলো খুব স্বাভাবিক ঘটনা, সারা পৃথিবীতে ঘটে, বাংলাদেশেও ঘটেছে। কোট আনকোট আওয়ামী লীগের 2 কোটি নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া। একটি টক শোতে এই বক্তব্যটি দেখলাম। কথাটি বলেছেন একজন সাংবাদিক, আলোচক সাংবাদিক বলেছেন। সেখানে তিনি আরো কিছু কথা বলেছেন। সেই কথার মধ্যে, কথার সুরের মধ্যে যেটা আছে যে এই 2 কোটি নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা, তারা ঘরবাড়িতে থাকতে পারছেন না। এখানে তুলনা করতে গিয়ে বলা হয়েছে যে বিগত হাসিনা সরকারের কথা বলা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের কথা বুঝিয়েছে যে তখনকার চেয়েও এখন নিপীড়ন নির্যাতন বেশি হচ্ছে, বা তখনও নিপীড়ন নির্যাতন হতো, এখন একই রকম হচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে। এই তার চেয়ে বেশিটা বোঝাতে গিয়ে বলা হয়েছে যে আগে আদালতে যাওয়া যেত, এখন আদালতেও যাওয়া যায় না, আগে জামিন পাওয়া যেত, এখন জামিনও পাওয়া যায় না, এরকম কিছু কথা বলেছেন। আমি এই কথাগুলো আর হুবহু কোট করছি না, মোটামুটি ভাবেই এইরকম কথাটা বলেছেন। মানে আগেও যেমন নিপীড়ন নির্যাতন হতো, এখনো সেই রকম নিপীড়ন নির্যাতন হচ্ছে। এই কথাটি বলেছেন সাংবাদিক আনিস আলমগীর। তার কথা বিষয়ে আমার খুব পরিষ্কার বক্তব্য যে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি তার কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা তুলছি এভাবে যে এই যে তিনি কথাটা বললেন, এই কথাগুলো সত্য কিনা, এই কথাগুলোর ভিত্তি আছে কিনা, থাকলে সেই ভিত্তিটা কি। বলে রাখি, আমি তার বক্তব্যের শুধুমাত্র এই অংশটি নিয়েই কথা বলছি। তার বক্তব্যের আগে পরে নিশ্চয়ই আরো অনেক বক্তব্য ছিল, আমি সেইগুলো নিয়ে কথা বলছি না। পুরো বক্তব্যটা আমি শুনিও নি, সত্যি কথা। তা আমি যেহেতু এই অংশটি নিয়ে কথা বলতে চাইছি বলতে কিছু প্রশ্ন তুলতে চাইছি, এবং সেই প্রশ্নটা হচ্ছে এই বক্তব্যটা সত্য কিনা। আনিস আলমগীর যখন বলেছেন তখন কিছু মানুষ এটা বিশ্বাস করছেন যে এটা সত্যি, আর আমি এখন বলছি, বা আমি যদি বলি যে এই বক্তব্যগুলো সত্য নয়, এই বক্তব্যগুলোর ভিত্তি নেই, তাহলে কিছু মানুষ হয়তো বিশ্বাস করবে, কিন্তু একই রকম ভাবে কিছু প্রশ্ন তোলা হবে যে আমি যেহেতু সরকারের অংশ, সেই কারণে সত্য ঘটনাকে আমি অসত্য বলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে আনিস আলমগীরের এই বক্তব্যের কোনো ভিত্তি আছে কিনা। যদি থাকে, তিনি যদি সেই ভিত্তিটা দিয়ে কথা বলেন, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হয়, তাহলে মেনে নিতে সহজ হয়, মেনে নেওয়া সহজ হয়। আর এই বক্তব্যের ব্যাখ্যায় বা বিশ্লেষণে যাওয়ার আগে একটি কথা বলে রাখি যে আনিস আলমগীর সহ যারা সরকারের সমালোচনা করছেন, তাদের এই বক্তব্য এবং সরকারের যে সমালোচনা করছেন সেই সমস্ত বক্তব্য এবং সমালোচনা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি মাঝে মধ্যে কথা বলতে আসি, সরকারি কাজের অংশ হিসেবে কথা বলা যায় না, এটা যতখানি সত্যি, তার চেয়ে বড় আমার বহু শুভাকাঙ্ক্ষী আছেন, বারবার করে এসে একটা কথা বললে মনে করিয়ে দেন যে আপনি সরকারি চাকরি করেন, এটা কি বলতে পারেন, এটা তো আপনি বলতে পারেন না। হ্যাঁ, সরকারি চাকরি হিসাবে বলতে পারেন, এটা যেমন সত্যি, আবার এর চেয়েও বড় সত্য যে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বিপ্লব এবং গণঅভ্যুত্থানের অংশীজন হয়ে আমরা সরকারি কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সেই বিপ্লব বা গণঅভ্যুত্থানকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, মনে হয় যে এই কথাগুলো সত্য নয়, তখন আমি সেই জায়গাটিতে কাউকে হুমকি, কাউকে ধমক, কারো প্রতি বিষোদ্গার কোনো কথা বলি না। আমি শুধু সত্য তথ্যটা দেওয়ার চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে। এই ক্ষেত্রেও তাই করছি। আনিস আলমগীরের কথা বলার অধিকার আছে, তিনি কথা বলেছেন, তাকে ধমক দেওয়া যাবে না, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, গোয়েন্দা সংস্থা দিয়ে ফোন করানো যাবে না, কোনো কিছুই করানো যাবে না। তার কথা বলার অধিকারকে নিশ্চিত করতে হবে। 5 আগস্টের বিপ্লব মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছে। আনিস আলমগীর বলি আর যার কথাই বলি, আনিস ভাইয়ের কথা বলি আর যার কথাই বলি, তাদের কথাটা বলতে দিতে হবে। আমি শুধু সত্য কথাটা বলার চেষ্টা করছি। ধরেন এই যে 2 কোটি মানুষ ঘর বাড়ি ছাড়া, এর ভিত্তি কি কোনো গণমাধ্যম প্রকাশ করেছে? কেউ বলেছে? কেউ বলে নাই। গণমাধ্যম প্রকাশ করেছে, আমি দেখি নাই। বলি করে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে কথা বলা যেতে পারে।
তো তাহলে তার মানেটা হচ্ছে এই যে 2 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, এই কথাটির তথ্য কোথাও আমি দেখিনি, খুঁজে পাইনি। এটা সাংবাদিক আনিস আলমগীরের বক্তব্য থেকে পেয়েছি। এখন আনিস আলমগীরের বক্তব্যটিকে আমি মনে করছি এই বক্তব্যটি সত্য নয়। আনিস আলমগীর বলবেন যে বক্তব্যটি সত্যি, ভাগাভাগি হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক গালাগালি চলতে থাকবে। আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ধরেন আমি যেহেতু সাংবাদিক, আনিস আলমগীরও সাংবাদিক, ধরেন আমি যদি এখন সাংবাদিকতায় থাকতাম তাহলে হয়তো একটা চেষ্টা করতাম এইরকম ভাবে যে বাংলাদেশে 64টা জেলা, 460টির বেশি উপজেলা, গ্রামের সংখ্যা তো অনেক। তো সেই হিসাবে এখন সারা বাংলাদেশ তো অনুসন্ধান করে বের করা একটু কঠিন গণমাধ্যমের ক্ষেত্রে। তো একটি গণমাধ্যম বা কোনো একটি পত্রিকা, ধরেন বড় পত্রিকা, প্রথম আলো, সমকাল, যুগান্তর, এই ধরনের বড় পত্রিকা যেটা করতে পারে যে বাংলাদেশের ধরেন একটি 20টি জেলার থেকে 20টি উপজেলা বাছাই করতে পারে, র্যান্ডমলি বাছাই করতে পারে। সেই 20টি উপজেলার থেকে 20টি ইউনিয়ন বাছাই করতে পারে, 20টি ইউনিয়ন থেকে 20টি গ্রাম বাছাই করতে পারে, অর্থাৎ ছোট করে আনা যায়। যাদের জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিনিধি আছেন তারা এই কাজটা করতে পারেন। একটি গ্রামে যদি 1000 মানুষ থাকেন এবং সেই গ্রাম থেকে কত মানুষ আওয়ামী লীগ করেন এবং কত মানুষ সেই গ্রাম থেকে গ্রামের ঘরবাড়িতে থাকতে পারেন না, কত মানুষের নামে মামলা আছে, সেই মামলাগুলো আদৌ জেনুইন মামলা কিনা নাকি গড়পড়তা দেয়া হয়েছে, এগুলো খুঁজে বের করা খুব কঠিন কাজ নয়, কোনো একটা গণমাধ্যম করতে পারেন। আমার ধারণা যে কোনো একটা গণমাধ্যম যদি কাজটি করেন তাহলে বড় একটি কাজ হবে। করবে কিনা জানি না, আমার জাস্ট মনে হলো এটার ক্ষেত্রে বললাম। কারণ 2 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া এটা কোনো বিশ্বাসযোগ্য, আওয়ামী লীগের 2 কোটি নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া এটা কোনো বিশ্বাসযোগ্য কথা নয়। আমি এটা কোনোভাবেই অস্বীকার করছি না যে জুলাই আগস্ট বিপ্লবের পরে বহু আওয়ামী লীগের নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, তাদের ঘরবাড়ি, এমপিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কথাগুলো অসত্য নয়। অনেক জায়গাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এগুলোও অসত্য নয়। আমি পুরো ঘটনাটাকে অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ যেভাবে বলতে চায় তাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, এটা অসত্য তথ্য, এর কোনো ভিত্তি নেই। হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে, অসত্য তথ্য, এর কোনো ভিত্তি নেই। ঘটনা ঘটেছে সেটা সত্যি। বিপ্লবের পরে আরো অনেক বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, সেই তুলনায় আমার বিবেচনায় অনেক কম ঘটনা ঘটেছে। একটি ঘটনাও যদি ঘটে থাকে সেই ঘটনাটি আমি সমর্থন করি না, বাট বিপ্লবের পরে এগুলো খুব অবিশ্বাস্য কোনো ঘটনা নয়। এই আনিস আলমগীরের এই 2 কোটির তত্ত্ব নিয়ে আমার এই জায়গাটিতে বক্তব্যটা এই রকম। তারপরেও দাবি করি, তারপরেও অনুরোধ করি আনিস আলমগীরের কাছে, আনিস ভাইয়ের কাছে যদি কোনো তথ্য থাকে যে তিনি কোন তথ্যের ভিত্তিতে এটা বলছেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। বাট আমি কোনো বিষাদগার করছি না, আমি কোনো হুমকি দিচ্ছি না, আমি সরকার বা গোয়েন্দা সংস্থা বা অন্য কেউ কোনোভাবেই যেন এই ধরনের কথা বলা মানুষকে হেনস্থা করার চেষ্টা না করে, তাদের নামে যেন মামলা না হয়, ইত্যাদি ইত্যাদি যেন করার চেষ্টা না করে, করছে না। আমি জানি সেটা করছে না, এটাই যেন অব্যাহত থাকে এবং সেটাই অব্যাহত থাকা দরকার। এবারে আসি যে পূর্বের সরকার হাসিনাও যা করত, বর্তমান সরকারের সময় একই রকম ঘটনা ঘটছে বা তার চেয়ে বেশি হচ্ছে। দেখেন, কিছু আদালতে কিছু ঘটনা ঘটেছে, আসামিরা আক্রান্ত হয়েছেন, হেলমেটের উপর দিয়ে আক্রমণ করা হয়েছে, কি বলে এই ডিম নিক্ষেপ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে, এগুলো অস্বীকার করার নাই। কিন্তু এই ঘটনাগুলো আমরা যখন বলছি তখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি বাংলাদেশের মানুষের যে বিক্ষুব্ধতা, যার পরিণতিতে 1000-2 মানুষের শহীদ হওয়া, যার পরিণতিতে 500-600 মানুষের অন্ধ হওয়া, যার পরিণতিতে 20-30 হাজার মানুষের পঙ্গু হওয়া, সেই বিক্ষুব্ধতার প্রকাশ একটা ঘটেছে। সেটা না ঘটলে ভালো হতো, ঘটলেও সেটাকে ঠেকাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা ঠেকানো যায়নি। এগুলো একটা দুর্বলতা। এটা যদি সরকারের সমালোচনা করব এই জায়গাটিতে, অবশ্যই সেই সমালোচনাটা করা যায়। কিন্তু আগে জামিন পাওয়া যেত, কথা সত্যি, জামিন পাওয়া যেত। আপনি মাহমুদুর রহমানকে সাংবাদিক বলবেন না সেটা ঠিক আছে। মাহমুদুর রহমানের সাথে আমারও খুব সুসম্পর্ক নয়, উনি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়ে আমাকেও অনেকভাবে বিষোদগার করেছেন। কিন্তু মাহমুদুর রহমানের উপরে যে টর্চার হয়েছে একজন সাংবাদিকের উপরে, সাংবাদিক ভুলে যান, মাহমুদুর রহমান নামক একজন মানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে, এই 1 বছরে আর একজন মানুষকে দেখানো যাবে যে কারো কোনো সাংবাদিকের উপরে এই পরিমাণ নিপীড়ন বা নির্যাতন হয়েছে? দেখাতে পারবেন না। কাজলের মতো একজনকে গুম করে রাখা হয়েছিল এবং সীমান্তের মধ্যে তাকে ফেলে রাখা হয় এবং তার নামে মামলা দেয়া হয়। কোন সাংবাদিকের নামে এটা হয়েছে?
হয় নাই। আপনারা বলবেন সাংবাদিক, এতশো সাংবাদিকের নামে মামলা দেয়া হয়েছে। হ্যাঁ, তাদের নামে সঠিক মামলা দেয়া দরকার ছিল। হত্যা মামলা দিয়ে আটকে রাখাটা সঠিক হচ্ছে বলে আমিও মনে করছি না। নিশ্চয়ই তাদের নামে সঠিক মামলা হবে, কিন্তু যাদের নামে মামলা তারা আসলে কি সাংবাদিকতা করেছে গত 16 বছর? বাংলাদেশের সাংবাদিকতার অধঃপতনের জন্য যারা দায়ী তাদের নামে মামলা হয়েছে, যদিও সঠিক প্রক্রিয়াতে সঠিক অনুসন্ধানের মাধ্যমে মামলা হওয়া দরকার ছিল। ধরুন শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনার মানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় কত মানুষকে গুম করা হয়েছিল, এই তথ্য কি আমাদের অজানা ছিল? এই তথ্য আমরা জানতাম। এই 1 বছরের মধ্যে কয়জন মানুষকে গুম করা হয়েছে? এই যে আমরা কথা বলতে গিয়ে বলছি যে আগেও নিপীড়ন হতো, নির্যাতন হতো, এখন নিপীড়ন হয় না, নির্যাতন হয় না, বিষয়টা এখন নিপীড়ন নির্যাতন আরো বেশি হয়। আসলে কি তাই? এর মধ্যে কয়জন মানুষকে গুম করা হয়েছে? কোন নাম দেখানো যাবে যে এই মানুষগুলোকে গুম করা হয়েছে? ডিজিএফআই কয়জনকে তুলে নিয়ে গেছে? এনএসআই কয়জনকে তুলে নিয়ে গেছে? র্যাব কয়জনকে তুলে নিয়ে গেছে? ডিবি কয়জনকে তুলে নিয়ে গেছে? যাদেরকে খুঁজে পাওয়া যায়নি অথবা খুঁজে পাওয়া গেছে কয়টি ঘটনা আছে 1 বছরে? এই যে আমরা কথা বলতে গিয়ে বলছি যে পূর্বেও হতো, এখনো হচ্ছে না, জামিন পাওয়া যায় না। আমরা কি ভুলে গেছি রাত্রে 8টা, 9টা, 10টা পর্যন্ত আদালত চালিয়ে বিএনপি নেতাকর্মীদের রায় শাস্তি দেয়া হতো? মৃত 10 বছর আগে মৃত মানুষের নামে মামলা হতো। আপনি বলবেন এখনো হয়। হ্যাঁ, এখনো হয়, কিছু কিছু হচ্ছে। সেই পুলিশই তো পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই পুলিশকে এখনো নিয়ন্ত্রণ করা যায়নি, এখনো পুরোপুরিভাবে পুনর্গঠন করা যায়নি। তার একটা ধারাবাহিকতা আছে, হওয়া উচিত নয়, কিন্তু ঘটনাগুলো সেটা তো আছে, ঘটছে। তো এই যে আমরা বলে দেই গড়পরতা যে আগেও ঘটতো, এখনো ঘটছে, কথাগুলো তো আসলে সত্যি নয়, তথ্যই বলে সত্যি নয়। এখন ঘটনা ঘটছে, কিন্তু পূর্বের সঙ্গে তুলনা করলে এটা কোনো ঘটনাই নয়, যদিও তারপরে ঘটা উচিত নয়। এখানে শুধু একটি কথা মনে করিয়ে দেই, আনিস ভাই যখন জুলাইয়ের মাঝামাঝিতে ফেসবুকে পোস্ট দিয়ে গণঅভ্যুত্থানকে, বিপ্লবকে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন, জ্বালাও পোড়াও ইত্যাদি ঘটনাকে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন, এখন সেই ঘটনাগুলো প্রকাশিত হচ্ছে ওই যে হাসিনার বক্তব্য, আগুন দিতে বললাম কোথায় আর ওরা দিল কোথায়, নিজের লোক দিয়ে আগুন টাগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। আর বিপ্লব, গণঅভ্যুত্থান, আন্দোলন, আগুন দেয়া, এটা খুব আগুন দেয়া, জ্বালাও পোড়াও ইত্যাদি এগুলো খুব স্বাভাবিক ঘটনা, সারা পৃথিবীতে ঘটে, বাংলাদেশেও ঘটেছে। সেটাকে আনিস আলমগীর জুলাইয়ের মাঝামাঝিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন এবং শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই সেটা তিনি সেখানে দাবি করেছেন। এই যে আনিস আলমগীরের এই দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতেই বোঝা যায় যে উনি অনেক ক্ষেত্রেই ভুল দাবি করেন, ভুল তথ্য দেন। সেই কারণে এখন যে 2 কোটি মানুষের কথা তিনি, 2 কোটি নেতাকর্মীর কথা তিনি বলছেন, সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। তো যেহেতু কোনো ভিত্তি নাই, সে কারণে প্রশ্ন তুলছি। তিনি নিজে যদি ভিত্তিটা তৈরি করতে পারেন, কোনো গণমাধ্যম যদি সেই ভিত্তিটা তৈরি করতে পারে, তাহলে নিশ্চয়ই আমি সেটা মেনে নিব। শেখ হাসিনাকে যখন তিনি বলেছেন তার নেতৃত্বের, তার বিকল্প কোনো নেতৃত্ব তৈরি হয়নি, শেখ হাসিনা তখনও গুমের রানীই ছিলেন, তখনও তিনি মানুষ খুন করতেন, মানুষ গুম করতেন, এই তথ্য আমাদের জানা ছিল, আনিস আলমগীরেরও জানা ছিল। তিনি ভোটারবিহীন নির্বাচন করেছেন, 2014-তে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেই তথ্য আমাদের জানা ছিল, আনিস আলমগীরের জানা ছিল। তারপরেও তিনি বলছেন শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি। 2018-তে রাতে ভোট করেছেন, সেই তথ্য আমাদের জানা ছিল, আনিস আলমগীরের জানা ছিল। তারপরেও তিনি বলছেন, তিনি জুলাইয়ের মাঝামাঝিতে বলছেন শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি। 2024-এর নির্বাচনে কি হয়েছে সেই তথ্য সবার জানা ছিল। তারপরেও তিনি বলেছেন শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি, ছাত্র জনতা সন্ত্রাস করেছে, বিএনপি জামাত সন্ত্রাস করেছে, ছাত্র জনতা বলেন নাই। তার মানে হচ্ছে তিনি তার মুখ দিয়ে, তার লেখা দিয়ে যে সমস্ত তথ্য আসে, সেই সমস্ত তথ্যর অনেকগুলো নিয়েই প্রশ্ন তোলা যায়। নিশ্চয়ই আমার বক্তব্য নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকবে, তিনি প্রশ্ন তুলতে পারবেন, আমার লেখা নিয়েও প্রশ্ন তুলতে পারবেন। যেগুলো সত্য, যেগুলো আমি ভুল বলেছি বলে মনে হবে, যদি কেউ বলতে পারে, নিশ্চয়ই আমি সেগুলো মেনে নিব। সেই অংশ হিসেবে, সুস্থ তর্কের অংশ হিসেবে আমি এই কথাগুলো বললাম। আমি 2 কোটি মানুষের, 2 কোটি আওয়ামী লীগের 2 কোটি নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া এই তথ্যটা সত্যি সত্যি আমি জানতে চাই, এটা আসলে কতটা সত্যি। নিশ্চয়ই কোনো একটা গণমাধ্যম এই দায়িত্বটা পালন করতে পারে।